হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর গতকালকের ভিডিও যারা দেখেছো আমার, তারা সবাই জানো প্রিয়ানের শরীরটা গতকাল একদমই ভালো ছিল না। আর তার পরের আপডেটটা তো আর দেওয়া হয়নি। আজকে ভেবেছিলাম ভিডিও আসবে না, বাট প্রিয়ানকে দুপুরে ডাক্তার দেখানোর পরে প্রিয়ান এখন অনেকটাই বেটার। বাট বিকেল থেকে শুরু হয় আরেক কাণ্ড। দুটো দিন প্রিয়ানকে নিয়ে এত টেনশনে ছিলাম যে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানাই ছিল না। যে রাতে প্রিয়ানের শরীর খারাপ হয় সে রাতে ডিনার করিনি, তারপরে নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট করিনি। এই করতে করতে গতকাল প্রিয়ানকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ডাক্তার দেখানো এসব নিয়ে অনেকটা টাইম খালি পেটে থাকা হয়ে যায়। আর দিল্লির যা গরম, তাতে পুরো ডিহাইড্রেশন হয়ে বিকেল থেকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। এই যে দেখো ঘরের পরিস্থিতি। প্রিয়ান সকাল থেকে অনেকটাই বেটার, কারণ ওর ওষুধের ডোজ পড়ে গেছে আর ডাক্তার বলেছিল 3 দিনের মধ্যে ও অনেকটাই সুস্থ হয়ে যাবে। আর সত্যি সত্যি প্রিয়ানের একটা বেলা ডোজ পড়ার পর থেকেই কিন্তু ও অনেকটাই বেটার ফিল করছিল। আর তার ঠিক অপোজিটটা হচ্ছিল আমার সঙ্গে। যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে প্রিয়ান যাচ্ছিল, ঠিক সেই জিনিসটা ডিহাইড্রেশন থেকে আমার শুরু হয়ে যায়। তো যথারীতি গতকাল সারাটা রাত আমরা জাগা, আর আজ সকালে উঠে আমার পরিস্থিতি এতটাই খারাপ, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো সেটা দেখে প্রীতম আবার অফিস ছুটি নেয়, আর যার জন্য আজকে কিন্তু সকাল থেকে ওই পুরোটা ম্যানেজ করছে। আমি যখন ভোরবেলায় ঘুমিয়েছি, তারপরে ওই ঘুম থেকে উঠতে উঠতে 9টা সাড়ে 9টা উঠে দেখছি প্রিয়ান পুরো ফুরফুরে মেজাজে। প্রীতমের এদিকে খাবার বানানোও কমপ্লিট। প্রিয়ানের জন্য আমি আগের দিনই খাবার বানিয়ে রেখেছিলাম, তো সেটাও খাইয়েও দিয়েছে। আর এখন এই যে দেখো আমাদের জন্য ডাল ভাত আর আলু ভাজা, যেটা আমার এই মুহূর্তে যে কতটা প্রিয় একটা খাবার মনে হচ্ছিল জাস্ট বলে বোঝাতে পারবো না। কারণ প্রায় লাস্ট 2 দিন ধরে কিছুই খাওয়া দাওয়া হয়নি, আর যতটুকু বা পেটে ছিল সেটাও ডিহাইড্রেশনে বমি হয়ে সমস্ত পেট একদম খালি। তো বুঝতেই পারো সবাই যে তারপরে এরকম একটা খাবার সকাল সকাল ব্রেকফাস্টে কতটা পছন্দের হতে পারে। নর্মালিও আমার এই আলু ভাজা আর ডাল ভাত থাকলে আর কিছু দরকার হয় না। আর সেখানে শরীর যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটা অমৃত মনে হয়। যাই হোক, এখানে আমরা দুজনই বসে পড়েছি, আর প্রিয়ান মাঝখানে একবার পাপার কাছে একবার মাম্মার কাছে, দুজনের কাছেই এসে এসে একবার আলু ভাজা তো একবার নর্মাল ভাত চাইছে। বাট ও যেহেতু এরকমভাবে অসুস্থ হয়ে গেছিল না, তার জন্য ওকে আর আমরা কিছুই খাওয়াইনি। তো এই যে এখন আমি প্রীতমকে বললাম একটু ওকে নিয়ে নাচানাচি করো, কারণ ও বেচারা 2 দিন ধরে এত শরীর খারাপের মধ্যে ছিল, আমাদের বাড়িটাও পুরো ঝিমিয়েছিল। তো ওর মুড চেঞ্জেসটা একটু দরকার, না হলে পরে আমাদের কিন্তু যেরকম চিন্তাভাবনা থাকে সেই আন্দাজে কিন্তু মুড সুইং হয়। তাই আমি বললাম একটু নাচানাচি গল্প গুজব, কারণ আমার শরীরে কোনো রকম এনার্জি ছিল না যে আমি নর্মাল টাইমে ওকে নিয়ে এগুলো করি। তো প্রীতম যেহেতু বাড়িতেই আছে, তো আমি ওকে বললাম যে তুমি একটু ওকে সামলাও আর আমি একটু সারাদিন বেড রেস্ট করি। আর এই যে এখানটাতে আমি বেড রেস্টই করছি, সোফার ওপর শুয়ে শুয়ে, সোফা রেস্ট বলতে পারো। আর এখানে আমার ওআরএসের জল, একদিকে স্যালাইন ওয়াটার, সারাদিন এগুলোই খাবো। নো মোর ডিহাইড্রেশন কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আর প্রিয়ানের এখানটাতে স্নান দান সবই কমপ্লিট। সমস্ত দায়িত্বটাই কিন্তু ওর পাপার উপরে এসে পড়েছে। আমরা যারা বাইরে থাকি একার সংসারে, এটা কিন্তু ভীষণই কমন একটা জিনিস যে এখানে পাশে লোক পাওয়া বা আত্মীয় পরিজন, বাবা মা, কাউকেই পাওয়া সম্ভব না। বাট তাও যখনই মা সকালে শুনেছিল যে হ্যাঁ আমারও শরীরটা খারাপ, মা কিন্তু ছুটে আসতে চেয়েছে, বাট আমরাই মানা করেছি। আসলে মায়ের মন তো কোনোভাবেই মানতে চায় না যে আমরা এখানে কষ্টে আছি আর বাবা মা ওখান থেকে কিছুই করতে পারছে না। যতবার শিলিগুড়ি থাকতে অসুস্থ হয়েছি বা কিছু হয়, আমি ওদলা বাড়ি চলে গেছি, না হয় বাবা মা আমার কাছে চলে এসেছে, প্রত্যেকটা সময় পাশে পেয়েছি। বাট এই প্রথম যে একা হাতে সমস্তটাই সামলাতে হচ্ছে আমাদের, সেটা আমার শরীর খারাপে প্রীতমকে, আবার প্রীতমের বেলায় আমাকে। আর যখন প্রিয়ান অসুস্থ তখন দুজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে সামলাতে হচ্ছে। একদিক দিয়ে ভালো, আমরা ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছি, ধীরে ধীরে অনেক এক্সপিরিয়েন্স গেইন করছি, তো যেটা আমাদের ফিউচারে অনেক 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 বেশি হেল্প করবে আমাদের সংসারটাকে আরও স্মুথলি নিয়ে যেতে, সেটা এখন থেকে খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু। আর এই প্রথম প্রীতম বলছে যে পকোকে এরকমভাবে জামা পরালাম। যাই হোক, সারাদিন অনেক খাটাখাটনি করেছে, আর এই বেলা থেকে আমার শরীরটাও একটু ভালো, তাই এখন প্রীতমকে এনে দিলাম একটু গ্লুকন্ডি বানিয়ে। তো ওকে এখন সুস্থ থাকতেই হবে, কারণ ও যদি বিছানায় পড়ে যায় তাহলে পরে তো আর দেখার কোনো ব্যাপারই নেই, সবাই মিলে সোজা একদম হসপিটাল।
সারাদিন পরে এই যে ক্যামেরার সামনে একটু আসলাম, মানে একটু কথা বেরোচ্ছে এখন মুখ দিয়ে। কালকে রাতের থেকে না বিভীষিকার মতন একটা সময় গেছে, মানে এত খারাপ এত খারাপ। তারপরে আজকে সকাল থেকে জল নেই, মোটর খারাপ। মিলি সানভি ওরা এসে বেশ কিছুক্ষণ ছিল। সবারই এক প্রবলেম, কারোরই ঘরে জল নেই। আর আমাদের যেহেতু এই অবস্থা, তার মধ্যে জল না থাকলে আরো যে কত কষ্ট। প্রীতমই সবটা করছে কালকে রাতের থেকেই, তাই আলু সেদ্ধ ভাত করা থেকে আজকে সকালে ডাল আলু ভাজা যেগুলো আমি দেখালাম, প্লাস অফিস থেকে ছুটি নিয়েছে। তো জানি না আর কয়দিন লাগবে পুরোপুরি ঠিক হতে। এখন তো অনেকটাই বেটার মনে হচ্ছে। গতকাল যখন আমি ইনফরমেশনটা দিলাম যে পকর শরীর ভালো না, তখনও আমি জানতাম না যে আমার শরীরটাও এরকম করে খারাপ করবে। তা আমার শরীরটা এতটাই, এখন কথা বলছি যাই করছি, বিকেল থেকে রাতে অবধি, রাত 3টে সাড়ে 3টে অবধি যা গেছে না, বিছানায় আসতে পারছি না, আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি বমি করতে। তো পুরো শরীর ছেড়ে দিয়েছিল। এখন অনেকবার ওআরএস, এই লবণ চিনি স্যালাইন জল গ্লুকন-ডি এগুলো খেয়ে 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 একটু বেটার ফিল হচ্ছে। তাও একটু স্নান দান করতে পারলে ভালো লাগতো, কিন্তু জল নেই। এই গরমের মধ্যেও স্নান দান করার কোনো উপায় নেই, ওয়েট করছি। এই করতে করতে 3:30 তো বেজেই গেল, আবার কখন জল আসবে জানি না। ডাকছে। সেই সকালে ভাত খেয়েছিলাম, তারপরে এখন বাজছে বিকেল 5টা। আমি এখানে নিয়েছি টক দই দিয়ে চিড়ে, কলা দিয়ে, আর প্রীতম খাচ্ছে শেক। বাচ্চা ঘড়িতে সন্ধ্যা 6টা, ভোর 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা হয়ে গেল, এখনও অবধি জল আসেনি। এই শরীর খারাপ নিয়েও ছাদে এসে বসে আছি, কারণ ঘরে আর থাকা যাচ্ছে না। মানে মালিককে ফোন করতে 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 মানে কি বলবো, আর ভালোও লাগছে না এতবার কল করতে। এসে দেখছি কিছু ট্যাঙ্কিতে জল ভরে দিয়েছে, কিন্তু আমাদের ট্যাঙ্কিটা পুরো খালি আছে। তো এই জিনিসটা দেখে আরও মাথাটা গরম হয়ে গেলো। যতক্ষণ পর্যন্ত এসে দেখেছিলাম যে সবার ট্যাঙ্কি খালি আছে তো বোঝা যায়, বাট কিছু ট্যাঙ্কি ইন্টেনশনালি ভরে, মানে মালিকদের নিজেদের ট্যাঙ্কিগুলো, আর আমাদের ট্যাঙ্কিগুলো খালি করে রেখে দিয়েছে। বাচ্চা নিয়ে থাকলে এতটুকু প্রবলেম তো বুঝতেই হয়। সন্ধে 8টা অবধি ছাদের মধ্যে বসে বসে জল ভরিয়ে পুরো ফুল ট্যাঙ্ক করে তারপরে নিচে এসেছি। এখন যে প্রিয়ানকে খাইয়েও দিয়েছি, আমার আর প্রীতমের ডিনার কমপ্লিট। ডিনার করে দাঁড়া পাপা বলেনি, কথাটা বলেনি। দেখ আজকে কি হচ্ছে, আমরা হঠাৎ করে দেখছি যে বাইরে মনে হচ্ছে পুরো হাওয়া দিচ্ছে। দরজাটা খোলা ছিল, আর দুপুরে জামা কাপড়গুলো এই বিকেলের মেশিন চালানোর পরে ধুয়ে সব মেলা হয়েছে ব্যালকানির উপরটাতেই। দেখছি সব উঠছে। প্রীতম বাইরে যেতে না যেতেই ধুলোর ঝড় শুরু হয়ে গেল। সেই ধুলোর ঝড় মানে ধুলোর ঝড়, মানে 1 মিনিটের মধ্যে আমাদের ব্যালকানিটাতে এই মোটা একটা আস্তরণ জমে গেল ধুলোর। প্রীতম যখন ঢুকেছে, প্রীতমের মুখ চুল সব সাদা। তো এবার রান্নাঘরের জানলাটা হঠাৎ করে খুলে গেল, আমার ওই মানে ভারী লোহার কড়াই সেটাও সরে গেছে। এই অবস্থা। এখন সব বন্ধ করে রেখেছি, কিন্তু মনে হচ্ছে কাছের জানলা মালনা ধাম ধাম করে আওয়াজ হচ্ছে, যে ভেঙে না ভেতরে ঢুকে আসে জল। জানি না একটুক্ষণ পরে হয়তো লোডশেডিংও হয়ে যাবে। ভীষণ ঝড় হচ্ছে বাইরে, ধাম ধুম আওয়াজ, টিনের আওয়াজ প্রচন্ড প্রচন্ড। বলো, তুমিও বলো। বলো। তো যাই হোক, দিনের শেষে কালকের তুলনায় আজকে শরীরটা অনেকটাই বেটার। তো আশা করছি কালকে আরো বেশি ভালো হয়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। কাল সকালে গিয়ে বাইরে ব্যালকনিতে, আমি তো বের হইনি, প্রিয়ানকে নিয়ে আমি ঘরে ঢুকে গেছিলাম। প্রীতমের মুখে যা শুনলাম তাতে কাল সকালে বেরোবো যখন বারান্দায়, বা রাতে যদি ওয়াশরুমে যেতে হয়, আমাদের যেহেতু ওই বাইরে ব্যালকনিতে যেতে হয়, গিয়ে যে কি দৃশ্য দেখবো জানি না, তাই না পাপা? গিয়ে কি দৃশ্য দেখবো জানি না আমরা। প্রীতম বলছে এখনই গিয়ে, বলে ওই পুরো একটা মোটা আস্তরণ পড়ে গেছে, পরিষ্কার করবে। ছেড়ে দাও, আবার রাতেও তো হতে পারে, সকালে করো। তো চলো পাপা, গুড নাইট বলে দাও। টাটা, গুড